আমরা যখন মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করি তখন বিভিন্ন প্রসঙ্গে আমাদের কোষীয় শ্বসন প্রক্রিয়ার কথা উল্লেখ করতে হয়। আবার একইভাবে কোষীয় শ্বসন পড়তে গেলে মাইটোকন্ড্রিয়ার কথা উঠে আসে। অথচ মাইটোকন্ড্রিয়া জীবকোষের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, আর কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন জীবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। জীববিজ্ঞানের ছাত্রছাত্রীদের এই দুটি বিষয় এড়িয়ে যাওয়ার কোনো উপায়ই থাকে না। তাই আমাদের মনে হলো মাইটোকন্ড্রিয়া অথবা কোষীয় শ্বসন বিষয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করবার আগে এমন একটি ভিডিও তৈরি করা উচিত যেখানে মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কোষীয় শ্বসন প্রক্রিয়া পাশাপাশি রেখে একসাথে আলোচনা করা হবে, যার ফলে মাইটোকন্ড্রিয়া ও কোষীয় শ্বসন বিষয়ে আমাদের একটি সাধারণ ধারণা তৈরি হবে এবং এই সাধারণ ধারণার ভিত্তিতেই পরবর্তীতে আমরা অনেক গভীরে গিয়ে মাইটোকন্ড্রিয়া এবং কোষীয় শ্বসন বিষয়ে আলোচনা করতে পারবো। যাই হোক, কোষীয় শ্বসন কি প্রথমেই সেই বিষয়ে না এসে আমরা শুধু এটুকু জেনে রাখি যে কোষীয় শ্বসন প্রক্রিয়া 5টি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলি হলো গ্লাইকোলাইসিস, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই 5টি ধাপের মধ্যে প্রথম ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিস শুধুমাত্র কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। বাকি 4টি ধাপই কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। চলুন আমরা আগে কোষীয় শ্বসনের এই 4টি ধাপ সংঘটিত হয় যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সেই কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার সংক্ষিপ্ত গঠন প্রথমে আলোচনা করে নেই। নিউক্লিয়াস অথবা প্লাস্টিডের মতো মাইটোকন্ড্রিয়াও দুটি পর্দা দিয়ে আবৃত একটি কোষীয় অঙ্গাণু। বাইরের দিকে থাকা পর্দাটিকে আমরা বহিঃপর্দা বা আউটার মেমব্রেন বলে থাকি এবং ভেতরের পর্দাটিকে আমরা ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা বলে থাকি। কোষের অন্যান্য পর্দার মতো মাইটোকন্ড্রিয়ার এই দুই আবরণী পর্দাও ফসফোলিপিডের দ্বিস্তর এবং ওই দ্বিস্তরে প্রথিত থাকা বা গেঁথে থাকা প্রোটিন নিয়ে তৈরি হয়। যদিও মাইটোকন্ড্রিয়ার এই দুই আবরণী পর্দায় কিন্তু সমান পরিমাণে প্রোটিন ও লিপিড থাকে না। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন বা অন্তঃপর্দায় থাকা প্রোটিনের পরিমাণ অনেক বেশি হয়, ফলে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা দেখতে অমসৃণ ধরনের হয়। আমরা পরবর্তীতে দেখব যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত এই প্রোটিনগুলি কোষীয় শ্বসনের চতুর্থ ধাপ বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কার্যকরী 4 ধরনের প্রোটিন কমপ্লেক্স তৈরি করে। মাইটোকন্ড্রিয়ার এই অন্তঃপর্দাতেই দরজায় লাগানো গোল হাতল বা নবের মতো দেখতে অসংখ্য দানা বা গ্র্যানিউল থাকে। এই দানা বা গ্র্যানিউলগুলিকে আমরা F1 পার্টিকেল বা অক্সিজোম বলে থাকি। প্রতিটি F1 পার্টিকেল একটি ভূমি বা F0 অংশ, ভূমির ওপরে থাকা বৃন্ত এবং বৃন্তের উপরে থাকা মস্তক অংশ বা F1 অংশ নিয়ে গঠিত। F1 পার্টিকেলের এই মস্তক অংশেই এটিপি সংশ্লেষকারী উৎসেচক এটিপি সিনথেটেস থাকে। আমরা পরবর্তীতে দেখব যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় থাকা এই F1 পার্টিকেলগুলি কিভাবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি উৎপাদনে অংশগ্রহণ করে। অপরদিকে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার ফসফোলিপিড দ্বিস্তরে কিন্তু অন্তঃপর্দার তুলনায় অনেক কম পরিমাণ প্রোটিন থাকে। বহিঃপর্দাটি দেখতেও মসৃণ ধরনের হয়, যদিও বহিঃপর্দায় পোরিন নামে অসংখ্য প্রোটিন চ্যানেলের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং এই পোরিন চ্যানেলগুলির সাহায্যেই জল, বিভিন্ন আয়ন, অনেক প্রয়োজনীয় প্রোটিন অণু খুব সহজেই সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়া অথবা মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে যাতায়াত করতে পারে। এক কথায় বলা যায় অন্তঃপর্দার তুলনায় বহিঃপর্দা অনেক বেশি ভেদ্য হয়। তবে শুধু উপাদানগতভাবে নয়, গঠনগত দিক থেকেও এই দুই পর্দার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। বহিঃপর্দাটি বাইরে থেকে পুরো মাইটোকন্ড্রিয়াকে ঢেকে রাখে, আর বহিঃপর্দার ভেতরে থাকা অন্তঃপর্দাটি কুঁচকে গিয়ে অসংখ্য ভাঁজ বা ফোল্ড তৈরি করে আঙ্গুলের মতো মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে প্রসারিত থাকে। অন্তঃপর্দার আঙ্গুলের মতো প্রসারিত থাকা এই ভাঁজগুলিকে আমরা ক্রিস্টা বলে থাকি, আর অনেকগুলি ক্রিস্টাকে একসাথে বহুবচনে আমরা ক্রিস্টি বলি। যাই হোক, এই দুই পর্দা মাইটোকন্ড্রিয়ার ভেতরের গঠনকে সম্পূর্ণ পৃথক দুটি প্রকোষ্ঠে বা চেম্বারে ভাগ করে অবস্থান করে। পর্দা দুটির মধ্যে থাকা প্রকোষ্ঠটিকে আমরা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা বহিঃপ্রকোষ্ঠ বলি এবং অন্তঃপর্দা দিয়ে ঘেরা ভেতরের প্রকোষ্ঠটিকে আমরা অন্তঃপ্রকোষ্ঠ বা ইনার চেম্বার বলে থাকি। যাই হোক, মাইটোকন্ড্রিয়ার ভেতরের এবং বাইরের এই দুই প্রকোষ্ঠ বা চেম্বারই কিন্তু বিশেষ ধরনের তরল দিয়ে পূর্ণ থাকে। বহিঃপ্রকোষ্ঠে থাকা তরল অনেকটাই জলের মতো দেখতে হয়, কিন্তু ইনার প্রকোষ্ঠে বা অন্তঃপ্রকোষ্ঠে থাকা তরল জেলির মতো থকথকে হয়। অন্তঃপ্রকোষ্ঠে অবস্থিত জেলির মতো দেখতে এই তরলকে আমরা ধাত্র বা ম্যাট্রিক্স বলে থাকি। আমরা এখন জেনে রাখবো যে মাইটোকন্ড্রিয়ার এই ম্যাট্রিক্স বা ধাত্রেই বিভিন্ন ধরনের উৎসেচক থাকে, যেগুলি পরবর্তীতে কোষীয় শ্বসনের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে।
এই ধাত্রেই মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ ও রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকার পেছনে অনেক ব্যাখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করব না। সংক্ষেপে এই ছিল মাইটোকন্ড্রিয়ার গঠন। এবার আমরা ধীরে ধীরে কোষীয় শ্বসন বলতে আসলে কি বোঝায়, শ্বসনের কোন পর্যায়ে কি কি ঘটনা ঘটে এবং মাইটোকন্ড্রিয়ার কোন অংশে সেই পর্যায়গুলি বা সেই ধাপগুলি সংঘটিত হয় সেগুলি দেখব। দেখুন, আমরা জানি এ জগতের কোনো কাজই সূর্যের শক্তি ছাড়া সম্ভব হয় না। গাছের পাতা নড়া থেকে শুরু করে আমার আপনার কথা বলা, চিন্তা করা, সব কিছুর জন্যই সূর্যের শক্তির প্রয়োজন হয়। আমরা পরভোজী জীবেরা নিজেদের কাজ করবার জন্য প্রয়োজনীয় সূর্যের শক্তি খাদ্য গ্রহণ করবার মাধ্যমেই পেয়ে থাকি। আর খাদ্যের মধ্যে সূর্যের শক্তি আবদ্ধ হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ ক্লোরোফিলযুক্ত কোষে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়? কার্বন ডাই অক্সাইড মূল দ্বারা শোষিত জলের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো। আর যে কোনো যৌগ বা মৌলের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়াকে আমরা বিজারিত হওয়া বলি। তাই সে অর্থে বলা যায় যে ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যের শক্তির সাহায্যে বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড মূল দ্বারা শোষিত জলের হাইড্রোজেন পরমাণু দ্বারা বিজারিত হয়। ফলে উৎপন্ন হয় সরল শর্করা জাতীয় খাদ্য উপাদান, যাকে আমরা গ্লুকোজ বলে জানি। উৎপন্ন হওয়া এই গ্লুকোজ অণুর কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণুগুলি নিজেদের মধ্যে যে রাসায়নিক বন্ধনী বা কেমিক্যাল বন্ড তৈরি করে, সেই কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধনীগুলির মধ্যেই কিন্তু সূর্যের শক্তি আবদ্ধ থাকে। যাই হোক, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের হাইড্রোজেন দ্বারা কার্বন ডাই অক্সাইড বিজারিত হবার পর থেকে যায় অক্সিজেন। সেই অক্সিজেন উপজাত পদার্থ হিসেবে পরিবেশে ছড়িয়ে পড়ে। আমরা যখন কোনো জটিল শর্করা জাতীয় খাবার খাই এবং সেই খাবার আমাদের পৌষ্টিক নালীতে পাচিত হবার পর যখন গ্লুকোজে পরিণত হয়, সেই গ্লুকোজ তখন আমাদের ক্ষুদ্রান্ত থেকে রক্ত দ্বারা শোষিত হবার পর সংবাহিত হয়ে সারা দেহের প্রতিটি কোষে পৌঁছে যায়। কোষ তার যাবতীয় কাজ এই গ্লুকোজের মধ্যে থাকা সূর্যের শক্তি দিয়েই সম্পন্ন করে। কিন্তু আমরা এর মধ্যেই জেনে বসে আছি যে গ্লুকোজের মধ্যে শক্তি আবদ্ধ থাকে তার বিভিন্ন রাসায়নিক বন্ধনীগুলির মধ্যে। তাই সেই রাসায়নিক বন্ধনী বা কেমিক্যাল বন্ডগুলিকে ভাঙতে না পারলে গ্লুকোজের মধ্যে আবদ্ধ থাকা সূর্যের শক্তির মুক্তি ঘটবে না, এবং এই পরিস্থিতিতে কোষে গ্লুকোজ থাকা সত্ত্বেও কাজ করবার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা পাবো না। অর্থাৎ বলা যায়, গ্লুকোজে আবদ্ধ থাকা শক্তির সাহায্যে কোনো কাজ করতে গেলে প্রথমেই আমাদের গ্লুকোজ অণুর কিছু রাসায়নিক বন্ধনী ভেঙে সেই বন্ধনীগুলিতে আবদ্ধ শক্তির সূর্যের শক্তির মুক্তি ঘটাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, গ্লুকোজে থাকে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। এদের মধ্যে কোন মৌলের পরমাণুকে তার রাসায়নিক বন্ধনীগুলি ভেঙে বার করে নিতে পারলে গ্লুকোজে থাকা শক্তির মুক্তি ঘটবে? দেখুন, গ্লুকোজের রাসায়নিক সংকেত হলো C6H12O6, এবং আমরা জানি এই গ্লুকোজ তৈরি হয়েছিল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডকে জলের হাইড্রোজেন দ্বারা বিজারিত করে। তাই বলা যায় যে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজে থাকা শক্তির মুক্তি ঘটাতে যদি কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কোনো মৌলকে তার রাসায়নিক বন্ধনী ভেঙে বার করতেই হয়, তাহলে সেই পরমাণুটি অবশ্যই হাইড্রোজেন হবে। আমরা জানি রাসায়নিকভাবে কোনো যৌগ থেকে হাইড্রোজেনের বিযুক্ত হওয়া বা মুক্ত হয়ে যাওয়াকে জারিত হওয়া বা অক্সিডাইজড হওয়া বলি। সুতরাং শ্বসন আসলে কি, পিন পয়েন্টে যদি বলতেই হয় তবে বলবো যে গ্লুকোজ অণু থেকে শুধু হাইড্রোজেন পরমাণুগুলিকে তার রাসায়নিক বন্ধনীগুলি ভেঙে মুক্ত করে গ্লুকোজকে সম্পূর্ণরূপে জারিত করে যে বিশেষ পদ্ধতিতে গ্লুকোজে আবদ্ধ থাকা সূর্যের শক্তির মুক্তি ঘটানো হয়, তাই হলো শ্বসন। আর গ্লুকোজে যেহেতু মোট 12টি হাইড্রোজেন পরমাণু থাকে, তাই বলা যায় যে ধাপে ধাপে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে যখন 12টি হাইড্রোজেন পরমাণুকেই বার করে দেওয়া সম্ভব হবে, তখনই গ্লুকোজের সম্পূর্ণ জারণ সম্পন্ন হবে। যাই হোক, ভিডিওর শুরুতে শ্বসনের যে 5টি ধাপের কথা উল্লেখ করেছিলাম, তার মধ্যে প্রথম 3টি ধাপের মধ্যেই অর্থাৎ গ্লাইকোলাইসিস, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এবং ক্রেবস চক্র, এই 3টি ধাপের মধ্যেই গ্লুকোজ অণুতে মোট যে 12টি হাইড্রোজেন পরমাণু ছিল, সেই সব কয়টি হাইড্রোজেন পরমাণুকে ধীরে ধীরে বিভিন্ন উৎসেচকের সহায়তায় বিভিন্ন অন্তর্বর্তী যৌগ তৈরি করার মাধ্যমে গ্লুকোজ থেকে সরিয়ে দিয়ে সম্পূর্ণভাবে জারিত করা সম্ভব হবে। চলুন, কোষীয় শ্বসনের এই প্রথম 3টি ধাপে কি কি হয়, কোন ধাপে গ্লুকোজ থেকে কতগুলি হাইড্রোজেন মুক্ত হয়ে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয় একবার দেখি। গ্লাইকোলাইসিস অর্থাৎ কোষীয় শ্বসনের প্রথম ধাপ। এই ধাপটি কিন্তু মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয় না, কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। যাই হোক, গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ থেকে 2টি হাইড্রোজেন পরমাণু নির্গত হয়ে গ্লুকোজকে আংশিকভাবে জারিত করে এবং তৈরি করে 2 অণু পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজের এই আংশিক জারণের ফলে কিছুটা শক্তি সরাসরি নির্গত হয় এবং সরাসরি উৎপন্ন হওয়া সেই শক্তি দিয়ে 2 অণু এটিপিও গ্লাইকোলাইসিস ধাপটিতে উৎপন্ন হয়।
গ্লাইকোলাইসিসে উৎপন্ন হওয়া এই দুই অণু পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় থাকা পোরিন প্রোটিন চ্যানেলের মাধ্যমে প্রথমে মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠে আসে এবং এরপর মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা অতিক্রম করে অন্তঃপ্রকোষ্ঠ বা ইনার চেম্বারে থাকা ম্যাট্রিক্স বা ধাত্রে চলে আসে। আগেই বলেছিলাম মাইটোকন্ড্রিয়ার ধাত্রে কোষীয় শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উৎসেচক থাকে। ধাত্রে থাকায় এই উৎসেচকগুলির সাহায্যে কোষীয় শ্বসনের পরের দুটি ধাপে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অর্থাৎ কোষীয় শ্বসনের দ্বিতীয় ধাপে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে প্রবেশ করা দুই অণু পাইরুভিক অ্যাসিড দুটি হাইড্রোজেন পরমাণু মুক্ত করে জারিত হয় এবং দুই অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করে। এই ধাপেই গ্লুকোজে থাকা 6টি কার্বন পরমাণুর মধ্যে দুই অণু কার্বন ডাই অক্সাইড হিসেবে মুক্ত হয়ে পরিবেশে ফিরে যায়। দ্বিতীয় ধাপে উৎপন্ন দুই অণু অ্যাসিটাইল কোয়ে কোষীয় শ্বসনের তৃতীয় ধাপ ক্রেবস চক্রে প্রবেশ করে। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার ধাত্রে চক্রাকারে সংঘটিত অনেকগুলি রাসায়নিক বিক্রিয়া, যার শুরু হয় ধাত্রে অবস্থিত অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে দ্বিতীয় ধাপে উৎপন্ন অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়ার মাধ্যমে এবং শেষ হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবার ধাত্রে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। যাই হোক, এই চক্রের মাধ্যমে দুই অণু অ্যাসিটাইল কোয়ে সর্বমোট 8 পরমাণু হাইড্রোজেন নির্গত করবার মাধ্যমে সম্পূর্ণভাবে জারিত হয়। ক্রেবস চক্রের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ের জারণের সময়ও কিছুটা শক্তি সরাসরি নির্গত হওয়া সেই শক্তির সাহায্যে প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 1 অণু করে মোট 2 অণু এটিপি উৎপন্ন হয়। গ্লুকোজের যে 6টি কার্বন ছিল তার থেকে দ্বিতীয় ধাপে কার্বন ডাই অক্সাইড রূপে 2 অণু কার্বন বেরিয়ে গিয়েছিল। গ্লুকোজের বাকি থেকে যাওয়া 4 অণু কার্বন এই ক্রেবস চক্রের সময়ই 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করে পরিবেশে মুক্ত হয়। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে ক্রেবস চক্রের মাধ্যমে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে গেল এবং সম্পূর্ণরূপে জারিত হওয়া গ্লুকোজ থেকে আমরা কি পেলাম? না, পেলাম 12 পরমাণু হাইড্রোজেন এবং 4 অণু এটিপি। চলুন একটু শক্তির হিসেব আবার করে নেই। 1 অণু গ্লুকোজে মোট যে পরিমাণ সূর্যের শক্তি আবদ্ধ ছিল তার কিছুটা দিয়ে, তার থেকে সরাসরি মুক্ত হওয়া শক্তি দিয়ে 4 অণু এটিপি উৎপন্ন হলো, আর বাদবাকি সৌরশক্তি এখন এই 12 পরমাণু হাইড্রোজেনের মধ্যেই আবদ্ধ আছে বা থাকে, আমরা ধরে নিলাম। এই 12টি হাইড্রোজেন পরমাণু এবার মাইটোকন্ড্রিয়ার ধাত্র বা ম্যাট্রিক্সে থাকা 2 রকম হাইড্রোজেন বাহক দ্বারা বাহিত হয়। বাহকগুলি হলো NAD+ ও FAD+। আসলে ঘটনা যা ঘটে তা হলো 2টি করে হাইড্রোজেন পরমাণু দ্বারা NAD+ ও FAD+ বিজারিত হয় এবং বিজারিত হয়ে NADH2 ও FADH2 গঠন করে। এইভাবে NADH2 ও FADH2 গঠন করে হাইড্রোজেনগুলি বাহিত হয়। মোট উৎপন্ন 12টি হাইড্রোজেন পরমাণুর মধ্যে 10টি হাইড্রোজেন পরমাণু NAD+কে বিজারিত করে বাহিত হয়। বাকি থাকা 2টি হাইড্রোজেন পরমাণু যেগুলি ক্রেবস চক্রে উৎপন্ন হয়েছিল সেগুলি কিন্তু FAD+কে বিজারিত করে বাহিত হয়। যাই হোক, এইভাবে উৎপন্ন 5টি NADH2 ও 1টি FADH2 ধাত্র থেকে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা পর্যন্ত বাহিত হয়। অন্তঃপর্দার কাছে এসে প্রতিটি NADH2 বা FADH2 বিশ্লিষ্ট হয়ে যায় এবং উৎপন্ন করে NAD+ বা FAD+ এবং 2টি করে প্রোটন ও 2টি করে ইলেকট্রন। NAD+ বা FAD+ পুনরায় ধাত্রে ফিরে যায়। থেকে যাওয়া ইলেকট্রন ও প্রোটনটি আসলে গ্লুকোজকে জারিত করে নির্গত হওয়া হাইড্রোজেন পরমাণুতে থাকা 1টি করে ইলেকট্রন ও 1টি করে প্রোটন। চলুন আবার শক্তির ব্যাপারে একটুখানি ফিরে যাই। গ্লুকোজ অণুতে যে সূর্যের শক্তি আবদ্ধ ছিল সেই শক্তি এতক্ষণ পর্যন্ত গ্লুকোজকে জারিত করে বের হয়ে আসা হাইড্রোজেন পরমাণুতে ছিল। এখন সেই শক্তি চলে এসেছে হাইড্রোজেন ভেঙে বের হয়ে আসা এই ইলেকট্রনে। NAD+ ও FAD+ এই 2 হাইড্রোজেন বাহক থেকে যে 12 পরমাণু হাইড্রোজেন পৃথক হয়ে গিয়েছিল সেই 12টি হাইড্রোজেন ভেঙে 12টি শক্তিশালী ইলেকট্রন ও 12টি প্রোটন সৃষ্টি হলো। প্রতিটি ইলেকট্রনে থাকা সৌরশক্তি এবার কোষীয় শ্বসনের চতুর্থ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ETS এর মাধ্যমে ধাপে ধাপে মুক্ত হবে। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অনেক প্রোটিন থাকে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত এই 4 ধরনের প্রোটিন কমপ্লেক্স মিলে কোষীয় শ্বসনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম গঠিত হয়। যাই হোক, হাইড্রোজেন থেকে নির্গত হওয়া প্রোটনগুলি মাইটোকন্ড্রিয়ার ধাত্রে থেকে গেলেও ইলেকট্রনগুলি কিন্তু ETS এর প্রোটিন কমপ্লেক্স 1 দ্বারা গৃহীত হয় এবং একে একে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 2, কমপ্লেক্স 2 থেকে কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4 এ বাহিত হয়। এইভাবে ইলেকট্রনগুলি সবগুলি কমপ্লেক্স দ্বারা বাহিত হয় এবং নিজের ভেতরে থাকা শক্তির মুক্তি ঘটায়। প্রথম 3টি কমপ্লেক্সে থাকার সময় 3 বার ইলেকট্রন তার নিজের মধ্যে বহন করা শক্তির মুক্তি ঘটায়। অর্থাৎ কমপ্লেক্স 1 দ্বারা গৃহীত ইলেকট্রনটি প্রথমে কমপ্লেক্স 1-এই কিছুটা শক্তি ত্যাগ করে এবং কমপ্লেক্স 2-তে গৃহীত হয়। কমপ্লেক্স 2-তেও
ইলেকট্রন কিছুটা শক্তি ত্যাগ করে এবং এরপর কমপ্লেক্স 3 দ্বারা গৃহীত হয়। কমপ্লেক্স 3-তে ইলেকট্রনটি শেষবারের জন্য শক্তি ত্যাগ করে নিজের ভেতরে থাকা সম্পূর্ণ শক্তি নিঃশেষিত করে ফেলবার পর কমপ্লেক্স 4 দ্বারা গৃহীত হয় এবং কমপ্লেক্স 4 থেকে পুনরায় মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ফিরে আসে। আমরা শ্বাসক্রিয়ার মাধ্যমে পরিবেশ থেকে যে অক্সিজেন গ্রহণ করেছিলাম সেই অক্সিজেন ফুসফুস থেকে রক্ত দ্বারা গৃহীত এবং সংবাহিত হয়ে আমাদের কোষের মাইটোকন্ড্রিয়ায় এসে আগের থেকে অপেক্ষা করছিল কমপ্লেক্স 4 থেকে নির্গত এই ইলেকট্রনকে গ্রহণ করবে বলে। আমরা জানি অক্সিজেন এক প্রচণ্ড ইলেকট্রোনেগেটিভ মৌল। নির্গত হওয়া এই ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে। কমপ্লেক্স 4 থেকে নির্গত ইলেকট্রনটি গ্রহণ করবার পর অক্সিজেন ধাত্রে আগের থেকে অপেক্ষা করা প্রোটনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে শ্বসন প্রক্রিয়ার দ্বিতীয় উপজাত পদার্থ 6 অণু জল। চলুন এবার আমরা আবার শক্তির খোঁজ করি। সূর্যের যে শক্তি গ্লুকোজ থেকে হাইড্রোজেন হয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত ইলেকট্রনে ছিল, সেই শক্তি এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কমপ্লেক্স 1, 2 এবং 3-তে মুক্ত অবস্থায় আছে। 1, 2 এবং 3 এই 3 কমপ্লেক্সে প্রতিবার ইলেকট্রন থেকে মুক্ত হওয়া শক্তির সাহায্যে একটি করে প্রোটন অর্থাৎ H+ আয়ন মাইটোকন্ড্রিয়ার ধাত্র থেকে পাম্পড হয়ে কমপ্লেক্সগুলির মাঝে থাকা চ্যানেলের মধ্য দিয়ে অন্তঃপর্দা অতিক্রম করে মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠে পৌঁছে যায়। প্রতিটি ইলেকট্রন ইটিএসে 3টি প্রোটিন কমপ্লেক্সে 3বার শক্তি ত্যাগ করে আমরা দেখেছি। সেই হিসেবে একটি ইলেকট্রনের শক্তি দিয়ে মোট 3টি করে প্রোটন বা হাইড্রোজেন আয়ন পাম্পড হয়ে মাইটোকন্ড্রিয়ার আউটার চেম্বার বা বাইরের প্রকোষ্ঠে পৌঁছে যায়। একটি করে ইলেকট্রনের নির্গত শক্তির সাহায্যে 3টি করে হাইড্রোজেন আয়ন পাম্পড হয়ে বাইরের প্রকোষ্ঠে চলে আসায় ধীরে ধীরে বাইরের প্রকোষ্ঠে প্রোটনের ঘনত্ব বাড়তে থাকে। ফলস্বরূপ বাইরের প্রকোষ্ঠ এবং ভেতরের প্রকোষ্ঠের মধ্যে প্রোটনের ঘনত্বজনিত বিভব পার্থক্য তৈরি হয়। এর ফলে হয় কি, বাইরের প্রকোষ্ঠের বেশি ঘনত্বে থাকা প্রোটনগুলি যে কোনোভাবে অন্তঃপর্দা ভেদ করে আবার তাদের কম ঘনত্বের জায়গা মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ফিরে আসতে চায়। এই অবস্থায় শুরু হয় কোষীয় শ্বসনের শেষ ধাপ বা পঞ্চম ধাপ, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। মনে আছে আমরা বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় দরজায় লাগানো গোল হাতলের মতো দেখতে এক ধরনের দানা বা পার্টিকেল থাকে, যাদের আমরা F1 পার্টিকেল বা অক্সিজেন বলেছিলাম। মাইটোকন্ড্রিয়ার বাইরের প্রকোষ্ঠে থাকা প্রোটিনগুলি তাদের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চালিত হয়ে অন্তঃপর্দা ভেদ করে ধাত্রে ফিরতে চাইলেও মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা অতিক্রম করবার একটি মাত্র রাস্তা বা পথ আছে। পথটি হলো পর্দায় থাকা সেই F1 পার্টিকেল বা অক্সিজেন। মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠ থেকে প্রোটনগুলি F1 পার্টিকেলের ভূমি বা F0 অংশে থাকা ছিদ্র পথে বৃন্ত দ্বারা বাহিত হয়ে অন্তঃপর্দা অতিক্রম করে আসতে পারে। প্রোটনের বেশি ঘনত্বযুক্ত উচ্চ শক্তির অঞ্চল বাইরের প্রকোষ্ঠ থেকে প্রতিটি প্রোটন যখন F1 পার্টিকেলের মধ্যে থাকা চ্যানেল দিয়ে ধাত্রের কম ঘনত্বের নিম্ন শক্তির অঞ্চলে প্রবেশ করে, তখন উচ্চ শক্তির অঞ্চল থেকে নিম্ন শক্তির অঞ্চলে প্রবেশ করবার জন্য প্রতিটি প্রোটন থেকে কিছুটা শক্তি নির্গত হয়। প্রোটনের ত্যাগ করা সেই শক্তির সাহায্যে F1 পার্টিকেলের মস্তক অংশে অবস্থিত এটিপি সিনথেটেজ উৎসেচক মাইটোকন্ড্রিয়ার ধাত্রে থাকা এডিপির সাথে একটি অজৈব ফসফেটকে যুক্ত করে দেয়, ফলে এটিপি উৎপন্ন হয়। এইভাবে অজৈব ফসফেট যুক্ত করে এটিপি উৎপাদনের পদ্ধতিকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলি। চলুন আবার শক্তির ব্যাপারে একটুখানি ফিরে যাই। সালোক সংশ্লেষে খাদ্যে আবদ্ধ সূর্যের শক্তি, যা হাইড্রোজেন রূপে গ্লুকোজ থেকে নির্গত হয়েছিল, তারপর সেই শক্তি ইলেকট্রন দ্বারা পরিত্যক্ত হয়ে মাইটোকন্ড্রিয়ার বাইরের প্রকোষ্ঠ এবং ভেতরের প্রকোষ্ঠের মধ্যে প্রোটনের বিভব পার্থক্য সৃষ্টি করেছিল। সেই বিভব পার্থক্যজনিত শক্তি এরপর অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপিতে আবদ্ধ হয় এবং ভবিষ্যতে কাজ করবার জন্য শক্তির সঞ্চিত ভাণ্ডার রূপে থেকে যায় মাইটোকন্ড্রিয়ায় তথা কোষের ভেতরে। আমাদের কোষে যে কোনো ধরনের কাজ করবার জন্য যখনই শক্তির প্রয়োজন হয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপিতে নতুন যে রাসায়নিক বন্ধনী গঠিত হয়ে তৃতীয় অজৈব ফসফেটটি যুক্ত হয়েছিল, সেই রাসায়নিক বন্ধনী ভেঙে এটিপিতে আবদ্ধ শক্তির মুক্তি ঘটে এবং আমাদের কোষ বা আমরা কাজ করবার জন্য প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকি। যাই হোক, মনে রাখতে হবে NAD+ দ্বারা বাহিত হাইড্রোজেন থেকে নির্গত প্রতিটি ইলেকট্রন 3টি প্রোটিন কমপ্লেক্সে একবার করে মোট 3বার শক্তি ত্যাগ করে। ফলে NAD+ থেকে নির্গত এবং ETS দ্বারা বাহিত একটি ইলেকট্রন থেকে নির্গত শক্তি দিয়ে 3টি প্রোটন চালিত হয়ে মোট 3 অণু এটিপি সৃষ্টি হবে। অর্থাৎ বলা যায় NAD+ বাহিত 10টি হাইড্রোজেন থেকে মোট 30 অণু এটিপি তৈরি হবে। উৎপন্ন হওয়া এই 30টি এটিপিকে যদি ভাগ করে দেখাই তো দেখতে পাবো
গ্লাইকোলাইসিস পর্যায়টিতে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় যেহেতু দুইটি হাইড্রোজেন পরমাণু জারিত হয়ে বেরিয়ে এসেছিল, সেই দুটি হাইড্রোজেন পরমাণু যেহেতু NAD+ দ্বারা বাহিত হয়েছিল, তাই এই দুটি হাইড্রোজেন পরমাণুর জন্য 2 গুণ 3 অর্থাৎ 6 অণু ATP তৈরি হবে। একইভাবে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে যে সময় অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়েছিল, সেই সময় বের হয়ে আসা 2 অণু হাইড্রোজেন পরমাণুও NAD+ দ্বারা বাহিত হয়েছিল। সেই হিসেবে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন পর্যায়েও 2 গুণ 3 অর্থাৎ 6 অণু ATP উৎপন্ন হবে। এবং ক্রেবস চক্রে 2 অণু অ্যাসিটাইল কোয়েকে জারিত করে 8 পরমাণু হাইড্রোজেন বেরিয়ে এসেছিল। আমরা জানি তার মধ্যে 6 পরমাণু হাইড্রোজেন NAD+ দ্বারা বাহিত হয়েছিল। সেই হিসেবে 6 গুণ 3 অর্থাৎ 18 অণু ATP NAD+ দ্বারা বাহিত হওয়ার ফলে উৎপন্ন হবে। আচ্ছা, ক্রেবস চক্রে যে দুটি হাইড্রোজেন পরমাণু FAD+ দ্বারা বাহিত হয়েছিল, সেই হাইড্রোজেন পরমাণু থেকে নির্গত ইলেকট্রন কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের প্রোটিন কমপ্লেক্স 1 দ্বারা গৃহীত হয় না। মনে রাখতে হবে FAD নির্গত ইলেকট্রনগুলি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কমপ্লেক্স 2 দ্বারা গৃহীত হয়। ফলে এই ইলেকট্রনগুলি 3 বার নয় 2 বার শক্তি ত্যাগ করে। ফলে FAD+ বাহিত প্রতিটি হাইড্রোজেন থেকে 2 অণু ATP উৎপন্ন হবে। সেই হিসেবে ক্রেবস চক্রে FAD দ্বারা বাহিত 2টি হাইড্রোজেন থেকে 2 গুণ 2 অর্থাৎ 4 অণু ATP সৃষ্টি হবে। এবার যদি কোষীয় শ্বসন প্রক্রিয়ার প্রথম 3 ধাপের মধ্যেই সম্পূর্ণভাবে জারিত হয়ে যাওয়া গ্লুকোজ থেকে কোন ধাপে কত অণু ATP তৈরি হয়েছিল সেই হিসেব করি, তাহলে দেখব গ্লাইকোলাইসিস ধাপটিতে সরাসরি নির্গত হওয়া শক্তি দিয়ে উৎপন্ন হয়েছিল 2 অণু ATP এবং ETS এর মাধ্যমে 2 পরমাণু হাইড্রোজেন NAD+ দ্বারা বাহিত হয়ে সৃষ্টি হয়েছিল 6 অণু ATP এবং সেই হিসেবে 2 যোগ 6 অর্থাৎ মোট 8 অণু ATP তৈরি হয়েছিল গ্লাইকোলাইসিস ধাপটিতে। দ্বিতীয় ধাপ অর্থাৎ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে 6 অণু ATP তৈরি হয়েছে, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি। তৃতীয় ধাপ অর্থাৎ ক্রেবস চক্রেও আমরা দেখেছি সরাসরি নির্গত হওয়া শক্তি দিয়ে 2 অণু ATP তৈরি হয়েছিল এবং NAD+ দ্বারা 6 পরমাণু হাইড্রোজেন বাহিত হয়ে সৃষ্টি হয়েছিল 18 অণু ATP এবং FAD+ দ্বারা 2 পরমাণু হাইড্রোজেন বাহিত হয়ে সৃষ্টি হয়েছিল 4 অণু ATP। অর্থাৎ ক্রেবস চক্রে সর্বমোট সরাসরি নির্গত হওয়া শক্তি দিয়ে 2 অণু, NAD+ দ্বারা বাহিত হয়ে 18 অণু এবং FAD+ দ্বারা বাহিত হয়ে 4 অণু, মোট 24 অণু ATP সৃষ্টি হয়েছিল। এখন আমরা বলতেই পারি যে এক অণু গ্লুকোজে আবদ্ধ সূর্যের শক্তি কোষীয় শ্বসনের 5টি ধাপে ধীরে ধীরে নির্গত হয়ে মোট 38 অণু ATP সৃষ্টি করে, যার মধ্যে গ্লুকোজে আবদ্ধ সূর্যের শক্তি সঞ্চিত রয়ে যায়। চলুন একবার দেখে নিই যে গ্লুকোজে কী কী ব্যবহৃত হলো আর কী কী উৎপন্ন হলো। আমরা দেখলাম এক অণু গ্লুকোজ অক্সিজেনের সাহায্যে সম্পূর্ণরূপে জারিত হয়ে তৈরি করলো মোট 38 অণু ATP, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু জল। এবার চলুন শেষবারের জন্য শক্তির হিসাবটা করে নিই। গ্লুকোজের মধ্যে থাকা সূর্যের শক্তি জারিত হয়ে যে শক্তি নির্গত হয়েছিল, সেই শক্তির কিছুটা অংশ 38 অণু ATP তৈরি করে সঞ্চিত রয়ে গেল। উৎপন্ন হওয়া এই 38 অণু ATPর মধ্যে কত অণু ATP সরাসরি আমাদের কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ায় উৎপন্ন হয়েছিল? দেখুন, সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজের অসম্পূর্ণ জারণের সময় 2 অণু ATP সরাসরি নির্গত হওয়া শক্তি দিয়ে সৃষ্টি হয়েছিল। শুধুমাত্র এই 2 অণু বাদ দিলে পরে বাকি থেকে যাওয়া 36 অণু ATPর উৎপাদন কোনো না কোনোভাবে মাইটোকন্ড্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়া না থাকলে আমাদের গৃহীত খাদ্যের মধ্যে আবদ্ধ বেশিরভাগ শক্তি অব্যবহৃত অবস্থায় থেকে যেত, যা অনুন্নত প্রোক্যারিওটিক ধরনের জীবদেহে দেখা যায়। যে কোনো উন্নত ধরনের সিস্টেমে শক্তির অপচয় রোধ করে শক্তির পরিপূর্ণ ব্যবহার যাতে হতে পারে সেই ব্যবস্থা করা থাকে। তাই বলা যায় যে উন্নত ইউক্যারিওটিক জীবকোষে শক্তির পরিপূর্ণ ব্যবহারের জন্য বিবর্তনের পথে যে উন্নততম ব্যবস্থা সময়ের সাথে সাথে তৈরি হয়েছিল, সেই ব্যবস্থাই হলো মাইটোকন্ড্রিয়া, আমাদের ইউক্যারিওটিক জীবকোষের পাওয়ার হাউস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের উৎসাহিত করবার জন্য আমাদের ইউটিউব চ্যানেল স্টোরিজ ইন বায়োলজিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।